উপস্থিত সকলকে শুভেচ্ছা। আমার পাশে যারা বসে আছেন অতিথি, আমি এখানে যেহেতু কবিতার বিষয় আর আমার পাশে যারা আছেন সবাই কোনো না কোনোভাবে আমার পরিচিত। তো আজকে সম্ভবত আমি এই প্রথম আমি সাহিত্য পাতা দেখি 20 বছর, লেখালেখি করি আরেকটু বেশি, সম্ভবত এই প্রথম কোথাও দাঁড়িয়ে কথা বলার সাহস করছি। এটা নাইম ভাইয়ের একটা বিশেষ সাহস যে আমাকে দিয়ে কথা বলাবেন, এটা আমার জন্য খুবই কি বলবো বুঝতেই পারতেছেন। তো আমি যখন বললাম যে নাইম ভাই আমি তো আসলে কথা বলতে পারি না, এটা তো অনেকেই পারে না, এই অযোগ্যতাটা আমার আছে। জীবনানন্দ দাশ নাকি একবার কোথায় কবিতা পড়তে গিয়ে অর্ধেক পড়ার পর নেমে গেছে, আর পড়তে পারেনি। তো নাইম ভাই এমন করে বললো যে আরে অসুবিধা নাই, দাঁড়াইলে হবে। হ্যাঁ, তো আমি তখন আমার একটা গল্প মনে পড়লো যে আমার এক বন্ধু গল্পটা বললো যে এরকম মানে এক বন্ধু বিয়ে করছে, তো বিয়ে করার পরে তার আরেক বন্ধু যে বিয়ে করে না, তার বিয়ে এখন বিয়ের কার্ড পাঠাবে ওই বন্ধুকে। এখন বলছে যে তোর কয়টা তোর শালা শ্বশুর মিলিয়ে কয় শালা রে, কয়টা পাঠাবো? তখন বলছে আমার শ্বশুর আমার শালা হবে কেন? তো এখন দেওয়ার পরে বাদ দিস। এখন আপনারা আমি হয়তো বলতে পারবো না, তো এই বক্তা হিসেবে ধরেন, পরে খারাপ লাগলে বাদ দিয়ে দিবেন। তো তারপরে ধন্যবাদ নাইম ভাইকে যে আমি আমার খুব প্রিয় কবির সম্পর্কে দুটো কথা বলার সুযোগ আমি পেলাম। যেমন আমরা বলে থাকি, আমার বন্ধু ফারুক সুমন বলেছেন উনি লেখক, কবি, প্রাবন্ধিক এবং শিক্ষক। তো আমি আবিদাজ আমার পড়া আছে বিচ্ছিন্নভাবে, তো আমার বেশি মনে গেঁথে আছে ঘাসের ঘটনা। কারণ এই বইটা আমি প্রথম প্রায় 20 বছর আগে প্রথম পড়ি যখন, তখন কবিতা বুঝে না বুঝে নানাভাবে পড়তাম, ভালো লাগতো বা ভালো লাগার রুচিটা অনেক বেশি ছিল, অনেক বাদ বিচারের ব্যাপার আসে নাই ওই সময় পড়া। তো আমি ওই বইটা মানে এখনও ভুলি নাই। আর অন্য লেখাগুলো বিচ্ছিন্নভাবে পড়া আর একত্রিত পড়ে, যেহেতু একটা রচনা বলি একটা অনুষ্ঠান, সো আমার সব পড়ে বা জেনে অন্তত একটা ধারণা নেওয়ার যে ব্যাপার ছিল সামগ্রিকভাবে সেটা হয়ে ওঠে না। কিন্তু ফারুক সুমনের কথা শুনে এত সুন্দর করে উনি বললেন যে আমি আবার আমার সব মনে পড়লো, ওনার যা পড়লাম, ফারুক সুমনের মূল্যায়ন সব কিছু মিলে। তো আমি মানে আমার সমালোচনা যারা করেন আর কি, আমার পাশে ম্যাডাম আছেন সমালোচনা সাহিত্যে, আমাদের মানে আমার সাহিত্য জার্নির ছোট্ট অভিজ্ঞতায় বলবো যে আমার মনে হয়, আমার ভুলও হতে পারে, যে আমাদের যারা সমালোচনা করে থাকেন সাহিত্যের, লিখে থাকেন, আর সামহাও একটা টেন্ডেন্সি থাকে যে উনি বড় কবি, ভালো কবি, আইদার উনি খারাপ কবি, ছোট কবি, এরকম করে প্রেজেন্ট করার। তো আমার মনে হয় না যে এটা কোনো ওয়ে, কারণ সাহিত্যে বড় ছোট এরকম হয় না। যে কারণে আমাদের যে যেমনই লিখবে, এটা তো আসলে ফ্যাক্টটা তুলে ধরতে হবে যে জার্নিটা লেখকের যে এইরকম, তখন যার সাথে যায়, যার ভালো লাগে ব্যাপারটা এরকম হবে। কারণ সাহিত্য এত বড় একটা ব্যাপার যেটাকে আমরা কেউ বলে দিতে পারি না যেটা মানে উৎকৃষ্ট সাহিত্য, এটা নিকৃষ্ট সাহিত্য। তো ওই জায়গা থেকে আমার যেটা ভালো লাগতো আবিদ আজাদের যে ঘাসের ঘটনা যখন আমি পড়ি, এই যে একটা কবিতার একটা লাইন আছে, ভেলায় শুয়ে ঘুমিয়ে পড়া, এটা আমি শৈশবে আমি এটা করেছি, আমাদের দিঘি ছিল, সেখানে মানে শুয়ে ঘুমাতাম। মানে দেখা যায় যে অনেক প্রায় 1 ঘন্টা মানে দিঘিতে পড়ে থাকতাম, লিটারালি ঘুমিয়ে পড়তাম, মানে রোদ পোহাতাম। তারপরে ওনার আরও অনেক কবিতা আছে যেগুলোর মধ্যে আমরা আসলে যে কবি প্রকৃতি নিয়ে লিখেন, দেশ নিয়ে লিখেন, বা সমাজ রাজনীতি, অথবা যেটা ফারুক সুমন বললেন যে প্রতিবাদী কবিতা, আমরা কবিতাকে দেখি, হ্যাঁ এইসব নিয়ে যদি লেখাই যায়, তাহলে তো এইসব নিয়ে প্রবন্ধও লেখা হয়, কলাম লেখা হয়, ছড়া লেখা হয়, সবই হয়। কিন্তু কবিতায় এই সব যখন দেখা যায় যে বিষয়গুলো নিয়ে লেখা হচ্ছে, তখন এইটার মানে কবিতা বিষয়টা কতখানি থাকে
সেইটা একটা প্রশ্নের ব্যাপার। কিন্তু আমি আবিদাদাকে দেখেছি যে এই সবই আছে, মনে হয় যে একটা বাংলাদেশে উনি একটা বাংলাদেশ, মানে পুরো শরীর জুড়ে একটা বাংলাদেশ। বাংলাদেশের প্রকৃতি, সৌন্দর্য, ব্যথা বেদনা সবই ওনার কবিতা থাকে। জাস্ট আবিদ আজাদকে নাড়া দিলে বাংলাদেশের সব কিছু পড়ে, এটা যেন একটা গাছ। আমি আবিদ আজাদের আমার সব কবিতাই পড়া অলমোস্ট ওনার, মানে সেই শেষ বই যেটা হাসপাতালে লেখা, ওই কবিতার বইটা আমার পড়া। ইনফ্যাক্ট আমি সম্ভবত গিয়েছিলাম হাসপাতালে, উনি সমরিতা হাসপাতালে, আমি তখন জনগণকে ছিলাম। তো এই আমি সরি যে খুব বিচ্ছিন্নভাবে বলছি, আমার বলার অভ্যাস নাই বলে। তবে এরকম একটা রচনা সমগ্র আমি সাহিত্যে কাজ করি, তারপরেও জানি না যে উনি বাংলা একাডেমি পুরস্কার পান নাই। একাডেমিক পুরস্কার পাওয়া না পাওয়া এটা আসলেই মানদণ্ড না। যেরকম কোনো সমালোচক বলেছিলেন যে উনি ভালো কবি খারাপ কবি, সেটাও না। কিন্তু এটা একটা সামাজিক দায়িত্ব, যারা রাষ্ট্রে বা শিক্ষা প্রতিষ্ঠান বা নানা অর্গানাইজেশনে থাকে সাহিত্য সংশ্লিষ্ট, দায়িত্ব এই যে একটা পুরস্কার দেওয়া মানে হলো যে তাকে সামনে নিয়ে আসা, যে হ্যাঁ ওনাকে পড়া যায়। এখন আমাদের এমন পাঠক থাকে, তার হয়তো মানে আমরা সবাই প্রথম সময়ে তার বিচার করার সুযোগ থাকে না যে কোন লেখাটা ভালো হবে। তখন সে দেখে এইভাবে যে কার লেখাটা ছাপা হয় বেশি, কাকে পুরস্কার দেওয়া হয়, তো ওই জায়গা থেকে গুরুত্বপূর্ণ। তো নাইম ভাই যে কাজটা করলেন, আমি খুবই আপ্লুত যে নাইম ভাইয়ের ব্যাপারে আমি প্রশংসা হয়ে যায়। না হলে বলতাম যে আসলে আমি জানতাম যে প্রকাশক মানে বই করে, বই ছাপে সুন্দর করে, প্রোডাকশন এই সেই। কিন্তু নাইম ভাই একটু ডিফারেন্ট। নাইম ভাই আসলে শুধু বই প্রকাশই করেন না, বই কী হওয়া উচিত, মানে সাহিত্যে লেখকের যেরকম একটা ভূমিকা থাকে, প্রকাশকের যে তার ভূমিকাটা তার চাইতে কম না, বরং ক্ষেত্রবিশেষ বেশি। যে কোন বইটা আমার সামনে নিয়ে আসা উচিত, কোন ধরনের বই ছাপা উচিত, আমার সোসাইটি কী চায়, কী দেওয়া উচিত, এই জিনিসগুলো আমি নাইম ভাই ঐতিহ্যে আমি এই জিনিসগুলো দেখি। এবং এটা খুবই আশার কথা যে আমাদের প্রকাশনী এইভাবে ভাবে, এইভাবে চিন্তা করে। এই জিনিসটা যত বেশি হবে, তখনই আমরা কিন্তু ভালো বই ভালো পাঠকের হাতে তুলে দিতে পারবো, সময় উপযোগী বই আমরা তুলে দিতে পারবো। তখন গিয়ে আমাদের পাঠক বা আমাদের শিক্ষা সংস্কৃতিতে অনেক ভালো একটা পরিবর্তন আসবে। তো আমি নাইম ভাইকে ধন্যবাদ, আর যারা সবাইকে ধন্যবাদ।